আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ সূত্রের সম্ভাবনা এই অধ্যায়টির এমসিকিউগুলোকে আমরা 9টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তারই আলোকে আজকের এই পর্বে টাইপ 3 মুদ্রা সম্পর্কিত যেই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বিভিন্ন বোর্ডে বিগত বছরগুলোতে এসেছিল, আমরা সেগুলো সমাধান করব। সবার প্রথমেই আমাদের সামনে যেই প্রশ্নটা আসলো 36 নম্বর প্রশ্ন। এখানে বলা হলো একটি নিক্ষিপ্ত মুদ্রার সম্ভাব্য ফলাফল সংখ্যা কত। আমরা যদি একটা মুদ্রাকে নিক্ষেপ করি তাহলে সম্ভাব্য ফলাফল সংখ্যা কত, সেটি হচ্ছে 2। কারণ আমরা যখন একটা মুদ্রাকে নিক্ষেপ করি হয় হেড আসে নয়তো টেল আসে, অর্থাৎ এই দুইটার মধ্যে যে কোনো একটা আসে। তাহলে সম্ভাব্য ফলাফল এই দুইটার মধ্য থেকেই যে কোনো একটা ফলাফল আলটিমেটলি আমাদের সামনে আসবে। তাহলে একটি নিক্ষিপ্ত মুদ্রার সম্ভাব্য ফলাফল সংখ্যা 2। পরবর্তী প্রশ্ন, একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত। একটা মুদ্রাকে যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 4। এবং এগুলো কিভাবে করে নির্ণয় করা যায় খুব সহজে, সেটা হচ্ছে এই যে যদি মুদ্রার কথা বলে মুদ্রা, তাহলে মুদ্রা বললে 2 ভিত্তি হিসাবে বসাবো, ভিত্তি হিসাবে। এরপরে দেখব যে মুদ্রাটাকে কয়বার নিক্ষেপ করা হয়েছে অথবা কয়টা মুদ্রা। যখনই মুদ্রা বলবে মুদ্রা, আমি সাথে সাথে 2 দিয়ে দিব এবং এটা হচ্ছে ভিত্তি। এবার আমি পাওয়ার হিসাবে সংখ্যা বসাবো। এখন আমি পাওয়ার হিসাবে কত বসাবো, আমি দেখব মুদ্রাটাকে কয়বার নিক্ষেপ করা হয়েছে অথবা কয়টা মুদ্রা, আমি ওই সংখ্যাটাকে পাওয়ার হিসাবে বসাবো। যদি বলে 3টি মুদ্রা নিক্ষেপ করা হলো, এই যে 3টি মুদ্রা, তাহলে আমি এই 3 পাওয়ার হিসাবে বসাবো। যদি বলা হয় একটাই মুদ্রা কিন্তু তাকে 3বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে আমি পাওয়ার হিসাবে 3 বসাবো। অর্থাৎ মুদ্রা বলার সাথে সাথে আমি 2 লিখব ভিত্তি হিসাবে, আর মুদ্রাটাকে যতবার নিক্ষেপ করা হয়েছে পাওয়ার হিসাবে তত বসবে, অথবা যতগুলো মুদ্রা পাওয়ার হিসাবে তত বসবে। তাহলে বলা হলো একটি মুদ্রাকে 2বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে আমরা পাওয়ার হিসাবে 2 বসাবো। তাহলে 2 স্কোয়ার মানে 4। তাহলে একটি মুদ্রাকে যদি 2বার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 4টি। কয়টি? 4টি। আমি দেখাই দিই। একটা মুদ্রা যদি 2বার নিক্ষেপ করা হয়, প্রথমবার হেড অথবা টেল যে কোনোটা আসবে, দ্বিতীয়বার হেড টেল যে কোনোটা আসবে। তাহলে সেই ক্ষেত্রে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। তাহলে এখানে কয়টা নমুনা বিন্দু দেখা যাচ্ছে? এখানে 4টা নমুনা বিন্দু দেখা যাচ্ছে। সুতরাং একটি মুদ্রাকে যদি 2বার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা বিন্দুর সংখ্যা 4টি। নমুনা বিন্দুর সংখ্যা 4টি। তাহলে আমরা এখানে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 38 নম্বর প্রশ্নে যাই। 38 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হলো 2টি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত। যেহেতু মুদ্রা বলছে তাহলে 2। এবার বলছে 2টি নিরপেক্ষ মুদ্রা, মুদ্রা কয়টা? 2টা মুদ্রা, তাহলে পাওয়ার হিসাবে 2, তাহলে 4। তাহলে নমুনা বিন্দুর সংখ্যা 4। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 39 নম্বর প্রশ্ন, একটি মুদ্রা পরপর 3বার নিক্ষেপ করা হয়েছে, নমুনা বিন্দুর সংখ্যা কত। যেহেতু মুদ্রা বলছে তাহলে ভিত্তি হিসাবে 2, মুদ্রাটাকে 3বার নিক্ষেপ করা হয়েছে তাহলে পাওয়ার 3, তাহলে 2 কিউব মানে 8। তাহলে নমুনা বিন্দুর সংখ্যা হবে 8টি। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। 40 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। প্রশ্নে বলা হলো একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হয়েছে, নমুনা বিন্দুর সংখ্যা কত? 8টি। 5 টাকার 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টি হবে? 5 টাকার মুদ্রা হোক, 1 টাকার মুদ্রা হোক, 2 টাকার মুদ্রা হোক, মুদ্রার তো পিঠ 2টা, এ পিঠ ও পিঠ, তাই না? হেড টেল যেই মুদ্রাই হোক, 2 টাকার মুদ্রা বলেন, 1 টাকার মুদ্রা বলেন, আর 5 টাকার মুদ্রা বলেন, মুদ্রার তো পিঠ 2টা, এ পিঠ ও পিঠ। সেই ক্ষেত্রে মুদ্রা বলার সাথে সাথে আমরা ভিত্তি হিসেবে 2 লিখব। হ্যাঁ, ভিত্তি হিসেবে 2 লিখব। আর এখানে বলা হয়েছে 4টা মুদ্রা, তাহলে পাওয়ার হিসাবে 4 দিব। 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে নমুনা বিন্দুর সংখ্যা হবে 16টি। 42 নম্বর প্রশ্ন বলা হলো 2 টাকার 4টি মুদ্রা, তাহলে নমুনা বিন্দুর সংখ্যা কত। মুদ্রা তাহলে ভিত্তি হিসেবে 2, 4টি মুদ্রা তাহলে পাওয়ার হিসাবে 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে খ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক উত্তর। 43 নম্বর প্রশ্নে একটি মুদ্রাকে 5বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে আমরা এখানে পাওয়ার হিসাবে 5 বসাবো। 2 টু দি পাওয়ার 5 মানে 32। তাহলে নমুনা বিন্দুর সংখ্যা হবে 32টি। 5 টাকার 5টি মুদ্রা, কয়টি মুদ্রা? কয় টাকার মুদ্রা এটা দেখার দরকার নাই, 5টা মুদ্রা। তাহলে মুদ্রা বলাতে ভিত্তি হিসাবে 2, 5টা মুদ্রা, তাহলে পাওয়ার হিসাবে 5, 2 টু দি পাওয়ার 5 মানে 32। নমুনা বিন্দু হবে 32টা।
45 নম্বর প্রশ্ন, দুইটি নিরপেক্ষ মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলো, একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন দুইটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করি তখন নমুনা বিন্দুগুলো হলো এগুলো। এই যে এটা হচ্ছে পুরোটা নমুনা ক্ষেত্র। তো হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। আমাদেরকে বলা হয়েছে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? একটা হেড, তার মানে একটা হেডের কমও না, একটা হেডের বেশিও না, একটা হেড। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে একটা হেডের বেশি আছে, এখানে একটা হেডের কম আছে। এই যে এখানে শূন্যটা হেড, এই যে এখানে শূন্যটা হেড। তাহলে এখানে একটা হেড, এখানে একটা হেড। তাহলে আমরা বলতে পারি মোট নমুনা বিন্দু 4টা, অর্থাৎ সমগ্র সম্ভাব্য ফলাফল 4, আর হচ্ছে অনুকূল ফলাফল, শর্ত মেনেছে অনুকূল ফলাফল 2টা। তাহলে 2/4, কাটাকাটি করলে হাফ, কাটাকাটি করলে হাফ। তাহলে সেই ক্ষেত্রে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা যদি দুইটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করি তাহলে একটি এইচ পাওয়ার সম্ভাবনা হলো হাফ, অর্থাৎ খ নাম্বার অপশনটি সঠিক উত্তর। এবার আমরা যাব 46 নম্বর প্রশ্নে। তো 46 নম্বর প্রশ্নে বলা হলো দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে দুটি হেড না আসার সম্ভাবনা কত? দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হয়েছে, দুটি হেড না আসার সম্ভাবনা, মানে দুইটা হেড যেন না আসে, দুইটা হেড যেন না আসে। দুইটা হেডের কম আসুক, একটা হেড আসুক এবং কোনো হেড না আসুক, সমস্যা নাই, আমরা তাদেরকে হিসাবে নিব, কিন্তু দুইটা হেড যেন না আসে। তো আমরা দেখতেছি যে দুইটা মুদ্রা যদি নিক্ষেপ করি তাহলে এই যে নমুনা বিন্দু এটা, এটা প্রথম মুদ্রা, এটা দ্বিতীয় মুদ্রা। তাহলে নমুনা ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি দুটি হেড না আসার সম্ভাবনা। দেখেন এখানে হচ্ছে দুইটা হেড, এই যে এখানে হচ্ছে দুইটা হেড। তাহলে দুইটা হেড যেন না আসে, দুইটা হেড যেন না আসে। আমি যদি দুইটা মুদ্রা যখন নিক্ষেপ করব, ওই প্রথম মুদ্রার উপরের পিঠেও হেড, দ্বিতীয় মুদ্রার উপরের পিঠেও হেড, এমনটা যেন না হয়। হ্যাঁ, দুটি হেড না আসার সম্ভাবনা। তাহলে আমরা দেখছি এখানে একটা হেড হিসাবে নেওয়া যাবে, একটা হেড হিসাবে নেওয়া যাবে, কোনো হেড নাই হিসাবে নেওয়া যাবে, দুইটা হেড এটাকে হিসাবে নেওয়া যাবে না। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 4টা, আর অনুকূল ফলাফল এই যে এই 3টা হচ্ছে অনুকূল ফলাফল। এরা শর্ত মেনেছে, এখানে দুইটা হেড নাই, এখানে দুইটা হেড নাই, এখানে দুইটা হেড নাই, তারাও বলতেছে দুইটা হেড যেন না আসে। তাহলে এরা ঠিক আছে, তাই না? তাহলে 3/4, তাহলে 3/4 খ নাম্বার অপশনে রয়েছে। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। 47 নম্বর প্রশ্ন, দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, দুইটি হেড পাওয়ার সম্ভাবনা কত? দুইটি হেড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে এই যে এটাই তো এখন বলা হচ্ছে দুইটি হেড পাওয়ার। আগেরবার বলছে দুইটি হেড না আসার সম্ভাবনা, এখন বলছে দুইটি হেড আসার সম্ভাবনা। তাহলে আমরা দেখতেছি দুইটা হেড শুধু এক জায়গাতেই আছে, দুইটি হেড শুধুমাত্র এক জায়গাতেই আছে। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 4টা আর অনুকূল ফলাফল 1টা, ঠিক আছে? সেটা হচ্ছে এই এক জায়গার মধ্যেই শুধুমাত্র দুইটা হেড আছে, আর কোনো জায়গাতে দুইটা হেড নাই। তাহলে 1/4, তো আমরা দেখতেছি 1/4 আমাদের ক নম্বর অপশনে রয়েছে। তো 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক, 1/4। আমরা এখন 48 নম্বর প্রশ্নের সমাধান করব। 48 নম্বর প্রশ্নে বলা হলো দুইটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপে সর্বাধিক দুইটি এইচ পাওয়ার সম্ভাবনা কত? তো এই মুহূর্তে আমাদেরকে একটু কিছু কথা বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে সর্বাধিক, সর্বোচ্চ, বড় জোর, অনধিক, এই শব্দগুলো যদি, এই শব্দগুলোর কোনো একটা শব্দ যদি আমাদের প্রশ্নে থাকে তখন এটা দ্বারা কী বোঝানো হয়? এই শব্দগুলোর কোনো একটা শব্দ যদি আমরা দেখতে পাই তাহলে সেখান থেকে আরম্ভ করে আমরা নিচের দিকে যেতে পারবো, মানে কমের দিকে যেতে পারবো। এই শব্দগুলো দ্বারা সর্বোচ্চ মানে বেশি, সর্বোচ্চর সীমানা দিয়ে দেওয়া হয়। এই শব্দগুলোর কোনো একটা শব্দ ব্যবহার করা মানে হলো সর্বোচ্চর সীমা দিয়ে দিছে, এর উপর আর উঠা যাবে না। সর্বোচ্চর সীমানা, বাউন্ডারি দিয়ে দিছে, এর উপর আর উঠা যাবে না। বড় জোর দুইটা এইচ, তার মানে আমাকে বলে দিচ্ছে তুমি যা খুশি তা নাও, সমস্যা নাই, কিন্তু দুইটা এইচের বেশি আর উপরে উঠা যাবে না, দুইটা এইচের উপর আর উঠা যাবে না, সর্বোচ্চ দুইটা এইচ। যদি বলে বড় জোর দুইটা টেল, তার মানে সর্বোচ্চ দুইটা টেল, এর বেশি আমরা নিতে পারবো না। আমি দুইটা টেল নিতে পারবো, দুইটা টেলের কম অর্থাৎ একটা টেল নিতে পারবো, আরও কম অর্থাৎ 0টা টেল নিতে পারবো, কিন্তু দুইটা টেলের উপর আর উঠতে পারবো না, 3টা টেল নিতে পারবো না। তাহলে এই শব্দগুলোর কোনো একটা শব্দ প্রশ্নে ব্যবহার করা মানে আমাকে সর্বোচ্চর সীমানা দিয়ে দিছে, আমি সেখান থেকে নিচের দিকে নামতে পারবো, যত নিচের দিকে যাওয়া নিচের দিকে যেতে পারবো।
আর যদি প্রশ্নে কমপক্ষে শব্দটা দিয়ে থাকে, কমপক্ষে, হ্যাঁ, প্রশ্নে যদি কমপক্ষে শব্দটা দেওয়া থাকে তাহলে বুঝতে হবে আমাকে নিচের দিকের বাউন্ডারি দেওয়া আছে, যে এর নিচে আর নামতে পারবা না। কমপক্ষে শব্দটা দেওয়া মানে হচ্ছে নিচের দিকে, মানে কম কম এইটার বাউন্ডারি দিয়ে দিছে, সীমানা দিয়ে দিছে, এর নিচে আর যাওয়া যাবে না, তবে তুমি এটার উপরে যত খুশি উঠতে পারো। যদি বলা হয় কমপক্ষে একটা এইচ উঠার সম্ভাবনা কত, তার মানে একটা এইচ এর কম মানে শূন্যটা এইচ, ওখানে আর যাওয়া যাবে না। একটা এইচ থেকে আরম্ভ করে আমি এবার উপরের দিকে উঠতে পারবো, 2টা এইচ, 3টা এইচ, 4টা এইচ। যদি বলে কমপক্ষে একটা এইচ উঠার সম্ভাবনা কত, তাহলে একটা এইচ থেকে আরম্ভ করে আমি এবার উপরে উঠবো, 2টা এইচ, 3টা এইচ, 4টা এইচ, উপরের দিকে উঠতে পারবো, কিন্তু একটা এইচের নিচের নামতে পারবো না। তাহলে এই শব্দগুলো থাকলে আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। তো সর্বাধিক, সর্বোচ্চ, বড়জোর, অনধিক, এগুলোর কোনো একটা শব্দ আমরা দেখতে পেলে বুঝবো যে ওইটা আর কি বেশির মান দেওয়া আছে, আমরা সেখান থেকে আরম্ভ করে কমের দিকে যেতে পারবো। তো ওই হিসাবে আমাদের এখন 48 নম্বর যেই প্রশ্নটা, এখানে বলা হলো 2টি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপে সর্বাধিক 2টি এইচ পাওয়ার সম্ভাবনা কত। মানে সর্বোচ্চ 2টা এইচ, 2টা এইচের বেশি না, সর্বোচ্চ 2টা এইচ অথবা তার চেয়ে কম। সর্বাধিক বলছে না, তাহলে আমি ওখান থেকে আরম্ভ করে নিচের দিকে নামতে পারবো। তাহলে 2টা এইচ, একটা এইচ, 0টা এইচ। দেখেন দেখেন, 2টা এইচ, একটা এইচ, 0টা এইচ। আমি দেখব এরকম কয়টা নমুনা বিন্দু আছে। আমরা যদি এখানে তাকাই, 2টি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করলে সেই ক্ষেত্রে নমুনা ক্ষেত্র এটা হয়। তো সর্বোচ্চ 2টা এইচ এখানে আছে, এখানে একটা এইচ নিতে পারবো, এখানে একটা এইচ নিতে পারবো, এখানে কোনো এইচ নাই, নিতে পারবো, কারণ সর্বোচ্চ 2টা এইচ অথবা তার চেয়ে কম এইচ, একটা এইচ, একটা এইচ, 0টা এইচ। তাহলে আমরা বলবো মোট নমুনা বিন্দু 4টা, মানে সমগ্র সম্ভাব্য ফলাফল 4টা, আর অনুকূল ফলাফল মানে প্রশ্নে যা চেয়েছে, যেই শর্ত দিয়েছে, শর্ত মেনেছে, এমন নমুনা বিন্দু 4টা। তাহলে 4/4 = 1। তাহলে বলা যায় সর্বাধিক 2টি এইচ পাওয়ার সম্ভাবনা হলো 1। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আমরা এবার 49 নম্বর প্রশ্নে যাব। 49 নম্বর প্রশ্ন বলছে 2টি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, কোনো এইচ না পাওয়ার সম্ভাবনা কত। কোনো এইচ যেন না পাওয়া যায়, একটা এইচও যেন না ওঠে, একটা এইচও যেন না ওঠে, এমন নমুনা বিন্দু একটা। এই যে দেখেন, এখানে কোনো এইচ নাই, এখানে এইচ আছে, এইচ আছে, এইচ আছে, এখানে কোনো এইচ নাই। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 4টা, 1 2 3 4। আর শর্ত মেনেছে কোনো এইচ না, এই দেখেন এখানে কোনো এইচ নাই, তাহলে একটা নমুনা বিন্দু আছে যে কিনা শর্ত মেনেছে। তাহলে 1/4। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 50 নম্বর প্রশ্ন, 2টি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, 2টি টেল পাওয়ার সম্ভাবনা কত। কি বলা হলো? 2টি টেল পাওয়ার সম্ভাবনা কত। তাহলে এই যে 2টা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, 2টি টেল পাওয়ার সম্ভাবনা। তাহলে 2টা টেলের কমও না, 2টা টেলের বেশিও না, কারণ এখানে কিন্তু বলে নাই যে কমপক্ষে বা বড় জোর, এরকম বলে নাই যে বড় জোর 2টা টেল, কমপক্ষে 2টা টেল, এরকম কমপক্ষে বড় জোর এইসব শব্দ ব্যবহার করে নাই। তাহলে ওখানে যা বলছে বুঝতে হবে ওইটা ফিক্সড, ওইটা ফিক্সড না, ওইটার কম হবে না, ওইটার বেশি হবে, ওইটাই লাগবে। তাহলে বলছে 2টা টেল। তাহলে দেখেন 2টা টেল এই জায়গাতে আছে, 2টি টেল পাওয়ার সম্ভাবনা যে এখানে। তাহলে একটা টেলকেও আমরা নিব না, কোনো টেল নাই তাকেও নিব না, কেবলমাত্র 2টা টেল তাকেই আমরা হিসাবে নিব। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 4টা, অনুকূল ফলাফল 1টা। তাহলে 1/4 হচ্ছে সঠিক উত্তর। এখন আমরা যাব 51 নম্বর প্রশ্নে। 51 নম্বর প্রশ্নে বলছে 2টি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো, উভয় মুদ্রায় টিটি পাওয়ার সম্ভাবনা কত। এই যে টি, তাহলে 1/4। তারপর 2টি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে 2টি টেল না আসার সম্ভাবনা, মানে 2টা টেল যেন না আসে, 2টা টেল যেন না আসে, একটা টেল আসুক, 0টা টেল আসুক, আমরা নিতে পারবো, কিন্তু 2টা টেল আসলে আমরা তাকে নিতে পারবো না। 2টা টেল যেন না আসে। তাহলে আমরা দেখতেছি যে এখানে আমাদের 2টা টেল আছে, তার মানে এটাকে মানা করা হচ্ছে না, এটাকে হিসাবে নেওয়া যাবে না, 2টা টেল, এটাকে হিসাবে নেওয়া যাবে না। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 4টা, শর্ত মেনেছে 3টা, কারণ 2টা টেল বাদে একটা টেল অথবা 0টা টেল, এই যে দেখেন হেড হেড, এখানে কোনো টেল নাই, তার মানে 0টা হেড, এদেরকে নেওয়া যাবে, শুধুমাত্র 2টা টেলকে নেওয়া যাবে না। তাহলে 3/4 হচ্ছে সঠিক উত্তর।
53 নম্বর প্রশ্ন, একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে সবচেয়ে বেশি বার টি পাওয়ার সম্ভাবনা কত? সবচেয়ে বেশি বার টি পাওয়ার সম্ভাবনা, দেখেন এখানে 0 বার টেল, এখানে 1 বার টেল, এখানে 1 বার টেল, এখানে 2 বার টেল, এটাই সর্বোচ্চ টেল। এর চেয়ে বেশি টেল এখানে আর নাই, কারণ একটা নিরপেক্ষ মুদ্রা 2 বার নিক্ষেপ করা হয়েছে। এই যে 2 বার নিক্ষেপ করা, 2 বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু এরা 2 বার, আমি যদি একটা মুদ্রাকে 2 বার নিক্ষেপ করি তাহলে নমুনা বিন্দু এই যে এইগুলো। তো বলছে সবচেয়ে বেশি বার টি পাওয়ার সম্ভাবনা, তাহলে সবচেয়ে বেশি বার টি এই জায়গাতে আছে, একটা নমুনা বিন্দু, তাহলে নিচে হবে 4, উপরে হবে 1, তাহলে 1/4 হচ্ছে সঠিক উত্তর। কারণ আপনারা জানেন যে আমরা যে সম্ভাবনা নির্ণয় করি নিচে কি বসে? সমগ্র সম্ভাব্য ফলাফল, উপরে কি বসে? অনুকূল ফলাফল। সমগ্র সম্ভাব্য ফলাফল মানে যা আছে সব কিছু বসবে, সমগ্র সম্ভাব্য। দেখেন সমগ্র মানে শর্ত মানুক না মানুক সব, এটা বসবে নিচে, আর উপরে বসবে অনুকূল ফলাফল মানে কেবলমাত্র শর্ত মেনেছে যারা, তারা বসবে উপরে। তাহলে সেই হিসেবে 1/4 ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 54 নম্বর প্রশ্নে আবার তাকাই। 54 নম্বর প্রশ্নে কি বলছে? একটি মুদ্রা 2 বার নিক্ষেপ করা হলো, প্রত্যেক ক্ষেত্রে একই ঘটনা ঘটার সম্ভাবনা। আচ্ছা, একটা মুদ্রাকে যখন আমরা 2 বার নিক্ষেপ করলাম, আমরা এই নমুনা ক্ষেত্রটা পেলাম, প্রত্যেক ক্ষেত্রে একই ঘটনা। দেখেন দেখেন দেখেন, একই ঘটনা। তাহলে একটা মুদ্রাকে যখন 2 বার নিক্ষেপ করলাম, প্রথমবার আমি হিট পেলাম, পরের বারও হিট পেলাম, তাহলে আমি কি বলবো? একই ঘটনা ঘটেছে। প্রথমবারও হিট পেয়েছি, দ্বিতীয়বারও হিট পেয়েছি, তার মানে একই ফলাফল ঘটেছে। আমি মুদ্রা নিক্ষেপ করলাম, প্রথমবার টেল পেলাম, দ্বিতীয়বারও টেল পেলাম, আমি কি বলবো? একই ফলাফল পেয়েছি। কিন্তু একবার হেড একবার টেল তো ভিন্ন ভিন্ন ঘটনা, একবার টেল একবার হেড ভিন্ন ভিন্ন ঘটনা, কিন্তু হেড হেড একই ঘটনা, টেল টেল একই ঘটনা। তাহলে আমাদেরকে বলতেছে প্রত্যেক ক্ষেত্রে একই ঘটনা ঘটার সম্ভাবনা কত? আমরা দেখতেছি সমগ্র সম্ভাব্য ফলাফল 4টা, আর একই ফলাফল এমন নমুনা বিন্দু 2টা, তাহলে হাফ। আমরা বলতে পারি একই ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে হাফ, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 55 নম্বর প্রশ্নে বলছে 2টি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, একই ফলাফল পাওয়ার সম্ভাবনা কত? এই মাত্রই আমরা বের করেছি, সেটি হচ্ছে হাফ, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন পরবর্তী প্রশ্নে যাব। 56 নম্বর প্রশ্ন আমাদের সামনে চলে আসলো। 56 নম্বর প্রশ্নে কি বলছে? একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো। কয়বার? 3 বার নিক্ষেপ করা হলো, বড় জোর একটি টি আসার সম্ভাবনা কত? প্রিয় শিক্ষার্থীরা, একটা মুদ্রাকে যখন 3 বার নিক্ষেপ করা হয়, এই যে নমুনা বিন্দুগুলো আমি এখানে লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে। এই যে দেখেন, একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা মানে কি? প্রথমবার হেড অথবা টেল, দ্বিতীয়বার হেড টেল হেড টেল, তৃতীয়বার হেড টেল হেড টেল হেড টেল হেড টেল। তাহলে আমি পুরো চিত্রটাকে প্রথমে এঁকে রেখেছি যাতে করে আপনাদেরকে দেখাইতে সুবিধা হয়, সময় যেন কম লাগে। তাহলে একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলো, বড় জোর একটি টি আসার সম্ভাবনা। এখানে তো যাবতীয় নমুনা বিন্দুগুলো লিখে রেখেছি। বড় জোর মানে কি? সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ একটা টি, এর বেশিতে আর যাওয়া যাবে না। 2টা টি, 3টা টি, না না না, এগুলো নেওয়া যাবে না। সর্বোচ্চ একটা টি অথবা তার চেয়ে কম। তাহলে একটা টেল অথবা 0টা টেল, মানে নিচের দিকে নামবো। একটা টেল অথবা তার চেয়ে নিচের দিকে নামবো, 0টা টেল। তাহলে এখানের মধ্যে একটা টেল বা 0টা টেল কোথায় আছে? এই দেখেন, এখানের মধ্যে সবগুলো হেড, তার মানে কি? তার মানে কি এখানে তো কোনো টেল নাই, অর্থাৎ 0টা টেল আছে এখানে। এখানে একটা টেল, একটা টেল, 2টা টেল হবে না, হবে না, একটা টেল, 2টা টেল নেওয়া যাবে না, 2টা টেল নেওয়া যাবে না, 3টা টেল নেওয়া যাবে না। তাহলে সর্বোচ্চ একটা টেল অথবা তার চেয়ে কম। এখানে দেখেন 3টেই এইচ, তার মানে কোনো টেল নাই, তাহলে নেওয়া যাবে। তাহলে 1টা 2টা 3টা 4টা, এই 4টা নমুনা বিন্দু শর্তটা মেনেছে। তাহলে আমরা বলতে পারি সমগ্র সম্ভাব্য ফলাফল, একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করলে 8টা নমুনা বিন্দু হয়। এখানে 8টা নমুনা বিন্দু আছে, আর অনুকূল ফলাফল 4টা, তাহলে সেই ক্ষেত্রে হাফ, অর্থাৎ বড় জোর একটি টি আসার সম্ভাবনা হাফ। ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 57 নম্বর প্রশ্ন, একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপে অনধিক 2H আসার সম্ভাবনা কত? প্রিয় শিক্ষার্থীরা, অনধিক মানে ওই বড় জোর, সর্বোচ্চ, সর্বাধিক, ওগুলো কি বোঝানো হচ্ছে?
অনধিক 2h মানে সর্বোচ্চ 2h, এটাকে যখন ক্রস না করে, এটাকে যেন ক্রস না করে, 2h এর উপরে উঠলে 3h হয়ে যায়, না এটা নেওয়া যাবে না। সর্বোচ্চ 2টা h অথবা তার চেয়ে কম, সর্বোচ্চ 2টা h অথবা তার চেয়ে কম, একটা h, 0টা h, 2টা h, একটা h, 0টা h, আমরা এগুলো নিতে পারবো। 2টা h এর বেশি যাওয়া যাবে না। আচ্ছা 2টা h এর বেশি কি আছে প্রিয় শিক্ষার্থীরা? 2টা h এর বেশি কি আছে? 2টা h এর বেশি 3টা h, এই যে এই জায়গাতে আছে, এটা নেওয়া যাবে না। বাকি সব নিতে পারবো আমরা, বাকি সব নিতে পারবো, কারণ আমাকে তারা বলছে 2টা h এর বেশি যাওয়া যাবে না। আমি আমার পুরো অঙ্কের মধ্যে কেবলমাত্র এই নমুনা বিন্দুটার মধ্যে দেখছি 2টা h এর বেশি আছে, আর কোন নমুনা বিন্দুর মধ্যে 2টা h এর বেশি নাই। হয় 2টা h, আর নয়তো একটা h, আর নয়তো কোনো h-ই নাই। হ্যাঁ, হয় 2টা h, নয়তো একটা h, আর নয়তো 0টা h। তাহলে বাকি সবাই শর্ত মানছে, কেবলমাত্র এটা শর্ত মানে নাই। বাকি সব জায়গাতে 2টা h, একটা h, 0টা h এগুলো আছে। তাহলে আমরা বলতে পারি সমগ্র সম্ভাব্য ফলাফল 8টা আর অনুকূল ফলাফল 7টা। অনুকূল মানে কি? শর্ত মেনেছে। তাহলে এই 8টার মধ্যে 7টাই তো শর্ত মানছে, কেবলমাত্র একটা শর্ত মানে নাই, বাকি 7টা নমুনা বিন্দু শর্ত মেনেছে। তাহলে 7/8 হচ্ছে সঠিক উত্তর। 58 নম্বর প্রশ্নে যাই। একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, 2টি h এবং একটি t পাওয়ার সম্ভাবনা কত? তাহলে 2টা h লাগবে, একটা t লাগবে, তাই তো? একই সঙ্গে 2টা h, একটা t। আসেন আমরা এখন খুঁজে খুঁজে দেখি। সেটা হচ্ছে 2টা h, একটা t, 2টা h, একটা t, 2টা h, একটা t। আর আছে? আর আছে? না, আর নাই। তাহলে আমরা দেখলাম 2টা h, একটা t কয় জায়গাতে আছে? 1, 2, 3, আচ্ছা 3 জায়গাতে। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 8টা আর অনুকূল ফলাফল 3টা। তাহলে 3/8 হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা যাব 59 নম্বর প্রশ্নে। একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হলে হেড অপেক্ষা অধিকবার টেল আসার সম্ভাবনা কত? মানে হেডের চাইতে যেন টেলের পরিমাণ বেশি হয়, এই হেডের চাইতে টেলের পরিমাণ যেন বেশি হয়। আচ্ছা, তো চলেন আমরা এখন খুঁজে দেখি। অর্থাৎ আমার এখানে টেল বেশিবার লাগবে, সহজ কথায় টেল বেশিবার লাগবে। আচ্ছা এখানে ওদের টেল বেশিবার নাই, এখানে টেল বেশিবার নাই, কারণ এখানে দেখেন 2টা হেড, একটা টেল, তাহলে হেড বেশি টেল কম। না না না, টেল বেশি লাগবে। এখানে টেল কম, এখানে টেল বেশি, এই যে এখানে টেল বেশি, তারপরে এখানে টেল বেশি, এখানে টেল বেশি, এখানে টেল বেশি। তাহলে আমরা দেখতেছি হেড অপেক্ষা অধিকবার টেল 1, 2, 3, 4 এই 4 জায়গাতে আছে, বাকি জায়গাগুলোতে হেড বেশি টেল কম। আর এই 4টা জায়গাতে টেল বেশি হেড কম। তাহলে তারা তো টেলই বেশি চাইছে, হেড অপেক্ষা অধিকবার টেল আসার সম্ভাবনা। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 8টা, অনুকূল ফলাফল 4টা। তাহলে 4/8 অর্থাৎ হাফ হচ্ছে সঠিক উত্তর। এটি খ নম্বর অপশনে রয়েছে। তো আমরা এখন 60 নম্বর প্রশ্নের সমাধান করব। 60 নম্বর প্রশ্নে বলা হলো, একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে 2টি টি ও একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত? 2টি টি, একটি এইচ। দেখেন এই রকমের একটা প্রশ্ন কিন্তু একটু আগে আমরা সমাধান করলাম। 2টি এইচ, একটি টি, আর এখন বলছে 2টি টি, একটি এইচ। একই প্রশ্ন, একই উত্তর, 3/8। শুধু তফাৎটা এখানে এইচ এর জায়গায় টি বলছে, টি এর জায়গায় এইচ বলছে। তো ঘটনা যেহেতু সব একই, মুদ্রাটাকে 3বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে এই হচ্ছে নমুনা বিন্দুগুলো। 2টি এইচ, একটি টি পাওয়ার সম্ভাবনা যেরকমভাবে আমরা বের করেছি, এখানে একই রকমভাবে 2টি টি, একটি এইচ পাওয়ার সম্ভাবনাও বের হবে। অর্থাৎ 2টি টি, একটি এইচ, এই যে দেখেন 2টি টি, একটি এইচ, 2টি টি, একটি এইচ, 2টি টি, একটি এইচ, আর কিন্তু নাই। তাহলে 3/8 হচ্ছে সঠিক উত্তর। তাহলে গ নাম্বার অপশনটা সঠিক উত্তর হবে। 61 নম্বর প্রশ্ন। একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, 2টি লেজ অর্থাৎ টেল, ঠিক আছে, 2টি লেজ টেল অর্থাৎ ওই যে টি এর কথা বোঝানো হচ্ছে, যেহেতু মুদ্রা তাহলে হেড টেল, ওই টেলের কথা বোঝানো। 2টি লেজ টেল পাওয়ার সম্ভাবনা কত? তাহলে 2টি টি পাওয়ার সম্ভাবনা কত? এক কথায় এটা 2টি টি, 2টা টি এর কমও না বেশিও না, কারণ এখানে কমপক্ষে বড় জোর কোনো শব্দ ব্যবহার করে নাই, নির্দিষ্ট করে বলছে 2টি লেজ মানে 2টি টি। তাহলে কমও না বেশিও না। তাহলে আমরা এখানে দেখতেছি 2টি টি,
এর কমও না বেশিও না। তাহলে দেখি দুইটি টি কোথায়, দুইটি টি এখানে আছে, দুইটি টি এখানে আছে, দুইটি টি এখানে আছে। তাহলে এই তিনটা হচ্ছে অনুকূল নমুনা বিন্দু। তাহলে 3/8, 3/8 এখানে গ নাম্বার অপশনে রয়েছে। কারণ দুইটি টেলের কমও নিতে পারবো না, দুইটি টেলের বেশিও নিতে পারবো না, কেবলমাত্র দুইটা টেল লাগবে, যে দুইটা টেল, দুইটা টেল, দুইটা টেল। ঠিক আছে, 3/8 গ নাম্বার অপশনটা সঠিক উত্তর। 62 নম্বর প্রশ্নে বলা হলো একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, কোনো লেজ অর্থাৎ টি ও কোনো মাথা অর্থাৎ হেড না পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, একটা মুদ্রাকে আপনি 3 বার নিক্ষেপ করছেন কিন্তু কোনো টেল উঠবে না, কোনো হেড উঠবে না, এমনটা তো হতে পারে না। মুদ্রা নিক্ষেপ করছি মানেই হয় হেড উঠবে নয়তো টেল উঠবে। হেড উঠে নাই তাহলে টেল উঠবে, টেল উঠে নাই তাহলে হেড উঠবে। তাহলে তারা বলতেছে হেডও উঠবে না টেলও উঠবে না, এরকম ঘটনা ঘটার কি সম্ভাবনা আছে? একটা মুদ্রার এপিট ওপিট, এক পিঠ হচ্ছে হেড আর এক পিঠ হচ্ছে টেল। না আপনি বলছেন মুদ্রা নিক্ষেপ করছেন কিন্তু হেডও উঠবে না টেলও উঠবে না, তাহলে আপনি যে মুদ্রাটা নিক্ষেপ করছেন এ মনে হয় উপরে আটকায় রয়েছে নাকি? আচ্ছা, তো এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এটার ফলাফল হচ্ছে 0। আমরা যদি একটা মুদ্রাকে নিক্ষেপ করি তাহলে আমরা হয় হেড পাবো নয়তো টেল পাবো, কিন্তু তারা বলতেছে হেডও পাবেন না টেলও পাবেন না। না না না, এটা তো হওয়ার সম্ভাবনা নাই। তাহলে ক নাম্বার অপশনে অর্থাৎ 0, এটার সম্ভাবনা হচ্ছে 0, যে এইরকম কোনো সম্ভাবনাই নাই, তাহলে 0। তাহলে 62-র ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 63 নম্বর প্রশ্নে তাকাই। 63 নম্বর প্রশ্নে বলছে একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলে হেড অপেক্ষা অধিকবার টেল আসার সম্ভাবনা কত? এটা তো ওই যে কিছুক্ষণ আগে আমরা এরকম একটা প্রশ্ন সমাধান করেছি, হেড অপেক্ষা অধিকবার টেল। হ্যাঁ, মানে টেল যেন বেশি আসে। আমি একটু দেখাই, এই যে এইরকম একটা প্রশ্নই, এই যে দেখেন হেড অপেক্ষা অধিকবার টেল, মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হয়েছে, হেড অপেক্ষা অধিকবার টেল, তাহলে সঠিক উত্তর কত? হাফ। তাহলে এখনও সঠিক উত্তর হাফ ই হবে, কারণ উত্তর তো আর চেঞ্জ হবে না। তাহলে হেড অপেক্ষা অধিকবার টেল পাওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 64 নম্বর প্রশ্নের দিকে তাকাই। আমাদেরকে বলা হলো নিচে যেই তথ্য দেওয়া, এই তথ্যের আলোকে 64 এবং 65 এই দুইটা প্রশ্নের সমাধান করতে হবে। 64 নম্বর প্রশ্নের সমাধান করব আমরা এখন। একটি মুদ্রা 96 বার নিক্ষেপ করায় 36 বার হেড পাওয়া গেল। একটা মুদ্রাকে 96 বার নিক্ষেপ করা হয়েছে, 36 বার হেড পাওয়া গেল। অর্থাৎ একটা মুদ্রাকে নিক্ষেপ করছেন, হেড পাওয়া গেছে, মুদ্রাকে নিক্ষেপ করছেন, হেড পাওয়া গেছে, মুদ্রাকে নিক্ষেপ করছেন, টেল পাওয়া গেছে। অর্থাৎ এরকমভাবে এই 96 বার যে মুদ্রা নিক্ষেপ করছেন 36 বার হেড পাওয়া গেছে। 64 নাম্বার প্রশ্ন, হেডের আপেক্ষিক ঘটন সংখ্যা কত? এখানে মূলত যেই জিনিসটা, যে 96 বার যে আপনি নিক্ষেপ করছেন তাহলে সেই 96 লিখবেন নিচে। আর তারা বলছে হেডের আপেক্ষিক ঘটন সংখ্যা, হেড উঠছে কয়বার? 36 বার, এই 36কে উপরে লিখবেন। এখানে কিন্তু ওই মোট নমুনা বিন্দুর হিসাব আসবে না, যে 96 বার আমরা নিক্ষেপ করছি তাহলে মোট নমুনা বিন্দু এত, এটা কিন্তু হবে না। এখানে মধ্যে 96 বার নিক্ষেপ করছি, 36 বার হেড পাওয়া গেছে, তাহলে আপেক্ষিক ঘটন সংখ্যা কত? এই আপেক্ষিক কথাটা যখন বলবে এই মোট সংখ্যাটা নিচে বসবে, আর যার কথা এখানে বলা হলো সেটা উপরে বসবে, জাস্ট এতটুকু। তাহলে 96 বার নিক্ষেপ করার কারণে নিচে বসবে 96, 36 বার হেড পাওয়া গেছে তাহলে 36 বসবে উপরে, তাহলে 36/96। তাহলে রেজাল্ট আসে 0.375। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি 36কে 96 দিয়ে ভাগ দিই তাহলে রেজাল্ট আসবে 0.375। আমি এই বিষয়টা দিকে দেখাচ্ছি এখন। এই যে 36কে ভাগ করব 96 দ্বারা 0.375, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার 65 নম্বর প্রশ্নে বলছে টেলের আপেক্ষিক ঘটন সংখ্যা কত? তাহলে দেখেন 96 বারের মধ্যে 36 বার হেড, তাহলে বাকি যেই কয়বার সেটা হচ্ছে টেল, তাই না? মুদ্রাটা 96 বার নিক্ষেপ করে 36 বার হেড পাইছেন, তাহলে বাকি যেই কয়বার ওই কয়বার আপনি টেল পাইছেন। তাহলে 96 থেকে 36 বাদ দিলে থেকে 60, তার মানে 60 বার আমরা এখানে 60 বার টেল পেয়েছি। তাহলে নিচে বসবে 96 আর উপরে বসবে 60। 96 বার মুদ্রা নিক্ষেপ করার মাধ্যমে 60 বার টেল পাওয়া গিয়েছে, 60/96। যদি আমরা ক্যালকুলেটর দেখি তাহলে আমরা এখন 60কে ভাগ করব 96 দ্বারা 0.625। আবার আপনি আরেকভাবেও চিন্তা করতে পারেন
যে একটা মুদ্রা যে 96 বার নিক্ষেপ করছি, হয় হেড উঠবে নয়তো টেল উঠবে, এগুলোর মধ্যেই তো কোনো না কোনোটা উঠবে, তাই না? তাহলে পুরো রেজাল্টটা হবে 1, পুরো রেজাল্টটা হবে 1, হেড টেল সব কিছু মিলিয়ে হবে 1। সেখান থেকে যদি আমরা এই হেডের হিসাব বাদ দিই, সম্পূর্ণ রেজাল্টটা হবে 1, হেড টেল সব কিছু উঠার সম্ভাবনা হচ্ছে 1। সেখান থেকে যদি আমরা এই হেডের হিসাব বাদ দিই, তাহলে যা থাকবে সেটা হচ্ছে টেল। তাহলে 1 থেকে যদি আমরা 0.37 বাদ দিই, তাহলে কিন্তু 0.625 বের হয়। অর্থাৎ যে কোনো একভাবে আপনি অঙ্কটা সমাধান করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমরা এই যে এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করলাম, এগুলো আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করেছি। বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর কিউআর কোড পাশে দেওয়া আছে। তো শিক্ষার্থীরা যখন অনুশীলন করতে যাবে, প্র্যাকটিস করতে যাবে, যদি কোনো একটা অঙ্ক না বুঝে কনফিউশন তৈরি হয়, পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে তার সামনে ওই নির্দিষ্ট টপিক্সের ভিডিও চলে আসবে, সে সেটা দেখে তার কনফিউশন দূর হয়ে যাবে। তো আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।